ঊনসত্তর ধারা আলোচনা করেন, কথা বলেন। স্যার 69 বলতেছে যে যদি কোনো শিশু পলায়ন করে বা প্রতিষ্ঠান থেকে পলায়ন করে, প্রত্যায়িত প্রতিষ্ঠান থেকে, সেই ক্ষেত্রে শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে এবং শিশু যে প্রতিষ্ঠান থেকে পলায়ন করছিল সেখানে আবার তার হেফাজতে রাখতে হবে। তাহলে ঊনসত্তর ধারার মূল বিষয় কি? এটা একটু আমি বলি স্যার। হ্যাঁ, অন্ত আসছে, অন্ত, অন্ত আসছে, অন্ত আসে স্যার না। ওই 69 ধারাটা আমি মানে আমি যতটুকু করছি অতটুকু একটু বলি স্যার, মানে যতটুকু বুঝছি। আপনারা সবাই একটু খেয়াল করেন, দেখেন আমার ভুলটা মানে বোঝাটা ভুল হয়েছে কি। মানে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠান থেকে যার তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল সেখান থেকে যদি কোনো পুলিশ কোনো শিশু পলায়ন করে, সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে এবং তাকে তার ওই প্রত্যায়িত প্রতিষ্ঠানে ফেরত পাঠাবে। এই জন্য তার আলাদা কোনো অপরাধ কিংবা মানে মামলা দায়ের করা যাবে না, এবং এই উম, অন্য কোনো চার্জ গঠন করা যাবে না। এবং মূল বিষয়টা হচ্ছে স্যার যে এই পলায়ন যে করছে কিংবা এই যে যে শর্তে তাকে স্যার প্রত্যায়িত প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল সেখান থেকে যে পলায়ন করছে, এই শর্ত ভঙ্গ করার জন্য নতুন কোনো অপরাধ কিংবা নতুন কোনো চার্জ তার ভেতর তার জন্য আনা যাবে না। এত আচ্ছা, একটু মনোযোগ দেন সবাই। ঊনসত্তর বলছে, যেটা বলছে দুইজনের সঠিক আছে, জিল্লু এবং রাজু। মূল আরেকটু ক্লিয়ার করে দেয় দুজনে একত্র করে। প্রথম প্রশ্ন হচ্ছে পলাতক শিশু কারা। প্রথম প্রশ্ন আমি বারবার বলছি, হেডলাইনে যাবে। তাহলে কি হবে, ভিতরে ঢোকার আগে নিজে নিজে প্রশ্ন করছে। হেডলাইনটা দিছে যে পলাতক শিশু সম্পর্ক করণীয়, ভিতরে তো উত্তর দেওয়া আছে। হেডলাইন হচ্ছে পলাতক শিশু সম্পর্ক করণীয়। করণীয় গুলো কি সেটা বিধান, একটা বিধানে দিছে 69 প্রথম হচ্ছে পলাতক শিশু কারা, আর যদি পলাতক শিশুরা যদি পলাতক হয় তাদের কি করণীয়। আরেকটা প্রশ্ন হচ্ছে শিশুরা কার তত্ত্বাবধান থেকে, মানে কোথা থেকে পলায়ন করবে। শিশুরা আদালত থেকে পলায়ন করবে, না উত্তায়িত প্রতিষ্ঠান থেকে পলায়ন করবে, নাকি ওই যে শিশুর পিতা মাতা উভয়ের অবর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বা এই বর্ধিত পরিবার সদস্য থেকে পলায়ন করবে। আমি কিন্তু তিনটা প্রশ্ন করছি, তিনটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, শিশুদের যে এই পলায়ন করলে এদের পরবর্তী কি ব্যবস্থা, এদের কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, নাকি পরবর্তীতে কোনো আলাদা কোনো মামলা হবে। এই চারটা প্রশ্ন যদি, আরেকটা প্রশ্ন আছে যে এই পলায়ন, শিশু যে পলায়ন করলো এটা কি একটা অপরাধ। পাঁচটা ছয়টা প্রশ্ন দেখেন। এখন এই দেখেন, এই হেডলাইন থেকে আমি কিন্তু প্রশ্ন করছি কয়েকটা। এখন এর উত্তর খুঁজতে যদি যাই, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেই, তাহলে কিন্তু হয়ে যায়। শিশু, তাহলে পলাতক শিশু কারা, এই রুমানা দাগাদাগি করে না। তাহলে পলাতক শিশু কারা, মানে যে যারা হচ্ছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, কোনো মামলায় যদি তারা দোষী সাব্যস্ত হয় বা কোনো বিচারে আওতায় আনে। আমরা তো এগুলোই তো পড়তেছি এতদিন ধরে ক্লাসে সবসময়, এই বিষয়গুলো, এই শব্দগুলাই তো আমরা আনতেছিলাম। তো এরা হচ্ছে পলাতক। এখন পলাতক হতে পারে এই যে আমরা সুবিধা বঞ্চিত শিশু যারা, যে সুবিধা বঞ্চিত শিশু তো এরা তো আর এই যে বেদে হরিজন যেটা কালকে বললাম, এরা কিন্তু সুবিধা, এরা কিন্তু এরা প্রত্যেকে শিশু বা এরা হচ্ছে সুবিধা বঞ্চিত। যে এই সুবিধা বঞ্চিত শিশুরাই কিন্তু আপনার অপরাধের সাথে জড়িত হয়ে যেতে পারে বা হচ্ছে, তাই হচ্ছে। রাস্তার একটা ছেলে, সে আইনের সংস্পর্শ আসতেছে, অপরাধের শিকার হয়ে যাচ্ছে, কোনো একটা মামলা সাক্ষী হচ্ছে। তা আমার কথা হচ্ছে, যদি তাহলে আমি যদি পলাতক শিশু বলতে বুঝবো যে কোনো একটা আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, এটার ক্ষেত্রে ক্লিয়ার। এখন যে পলাতক শিশু কোথা থেকে পলায়ন করেছিল, তাহলে বুঝে দিব কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান থেকে পলায়ন করে নাই, কোনো আদালত থেকে পলায়ন করে নাই। এটা বলছে যার তত্ত্বাবধানের থেকে ছিল। আমি রিপোর্ট করতে যার তত্ত্বাবধান থেকে কোনো শিশু পলায়ন করলে, তাহলে যদি অবশ্যই যে পলায়ন করলে পুলিশ অফিসারের অন্যান্য আমরা আইনে যাই দেখি কেন বলা রয়েছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা, আটক বা গ্রেপ্তার করা যাবে না বলা আছে। বাট এখানে 69 বলছে যে একমাত্র শিশু পলায়ন করে ওই তত্ত্বাবধান থেকে, তাহলে শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। একদম ক্লিয়ার। বলছে এই যে শিশু পলায়ন করলো, শিশু পলায়ন করে তাদেরকে আলাদা করে মামলা দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে পৃথক মামলা না দায়ের করে মামলা দেওয়া যাবে না, কিন্তু কোথায় প্রেরণ করতে হবে, প্রত্যয়িত প্রতিষ্ঠান মেনে করতে হবে।
এখন হচ্ছে তাদের এই যে পলায়ন করলো, এই পলায়ন করে শিশুটা কি একটা অপরাধ করছে? এটা তাদের কোনো অপরাধ না, বলছে যে শর্ত হচ্ছে যে শিশুরা যদি কোনো এরকম পলায়ন করে এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। কেন করলো? যে শিশু সর্বোত্তম স্বার্থে, কারণ সে পলায়ন করছে, কারণ কি তাকে আপনি কাউন্সিলিং করতে সমস্যা হয়েছে, তার তদারকি তো আপনার অবহেলা আছে। মানে সে একটা শিশু কখন, একটা শিশু যখন আপনার হেফাজতে আসবে, অপরাধ করে আসলে যখন পুলিশ কর্মকর্তা বা শিশু বিষয় পুলিশ বা কর্মকর্তা, প্রবাসন কর্মকর্তা আসবে, সেই শিশুটা তখন তো সে তখন থেকে সে রিয়েলাইজেশন করবে যে আসলে আমি আর কোনো কি অপরাধ করব না, বা আমি এখান থেকে আমি সংশোধন হব। এই বিষয়গুলো যখন তার গ্যাপ থাকবে, কাউন্সিল অভাব থাকবে, তখনই কিন্তু শেষ। আরেকটা হচ্ছে যে পিতামাতা থেকে কখন করবে, যখন পিতামাতা তাকে ওই আবার মিসআন্ডারস্ট্যান্ডিং করবে, পিতামাতার সাথে তার ভুল বোঝা যায়, তুই ওপরে তুই বাইর থাকবি না, তোর কারণে আজকে আমার সমাজ মুক্ত খেতে, তখন কিন্তু সেটা পলাতক থাকে। বুঝতে পারছেন? এইগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে মূল বিষয় এটাই। বলেন কোনো রাজু। কোনোভাবে কি এটা 43-এর যে একে আছে, 75 ধারায়, 75 ধারা আছে একটা, যে বর্ধিত সাজা, আর হচ্ছে 565 ধারা মুক্তিলাভের শর্ত প্রযোজ্য হবে না, এইটা কি না, স্যার কোনো 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 প্রযোজ্য কোনোভাবে নেই। এটার সাথে আসবে? না না, সুযোগ নেই। এটার সাথে কোনো কার্যক্রম নেই, আশা সুযোগ আর ওটা বিধানের প্রযোজ্য হবে না। এটা হচ্ছে জাস্ট পলাতক হলে আপনার কি করবেন, পলাতক হলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পলাতক তার বিনা পণে গ্রেপ্তার করবেন, প্রথম উত্তর হলো এটা। এখন যে প্রশ্ন করে কার কার ততদিন পলাতক ছিল, এটা আলাদা প্রশ্ন। মূলত এই প্রশ্ন হলো আহ, বিনা পণে গ্রেপ্তার, এক লাইনে উত্তর এটা, যে পলাতক শিশু মানে যদি হুম। প্রশ্ন যদি আসে যে কোন ক্ষেত্রে শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে সেক্ষেত্রে এই কোনো ধারা কথা নেই, আসতে পারে। এই একটা ধারা ওই আপনার 44 44 যা আছে কেউ যদি লাগাই দেয়, 54 লাগাই দেয়, কার্যবিধি অ্যাড করে, সম্পর্কে এক আর জিরো পাবে। প্রশ্ন করছে শিশু আইন থেকে বুঝতে হবে, একটা শিশু যদি কোনো পিতামাতা তত্ত্বাবধান থেকে যদি পলায়ন করে, তার তো পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম তাহলে বিনা শিশুকে বিনা মানে গ্রেপ্তার করা, কোনো কথা নাই। তো এটা কিন্তু তাকে অপরাধ নথিভুক্ত করবো না, নথিভুক্ত করে আবার চালান দেওয়ার সুযোগ নেই। একটু কথা মনে রাখলাম, যে কটা প্রশ্ন করছে এই কটার উত্তর আশা করি পেয়ে গেছেন। এই অন্ত কই? অন্ত বলেন এটা, এখন ছিলেন, ক্লাসে ছিলেন? এইমাত্র আসছেন? আচ্ছা। এই রাজ জিল্লু বলেন, জিল্লু বলেন, ওনাকে বলেন যে এই প্রশ্নটা আলোচনা করেন ওনার সাথে। শোনা যাচ্ছে না জিল্লু, ওই যে আনমিউট হন, আনমিউট, মিউট হয়ে আছে। স্যার, কোনো শিশু যদি কোনো তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান থেকে পলায়ন করে, হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে ওই আস্তে 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 হয় নাই। আমি এই যে পলাতক শিশু সম্পর্কে কি কি প্রশ্ন করছি আগে এটা বলেন আর। এটাকে কি কি প্রশ্ন হতে পারে? পলাতক, এখানে প্রশ্ন করছেন স্যার, পলাতক শিশু কারা? পলাতক শিশু হচ্ছে স্যার আইনের সাথে সংস্পর্শে জড়িত শিশুরা হচ্ছে পলাতক শিশু। আইনের সাথে সংঘাতে, সংস্পর্শে না, আইনের সাথে সংঘাতে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। এরপরে হচ্ছে পলাতক, পলাতক শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে কি? হ্যাঁ, পলাতক শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এরপরে পলাতক শিশুকে ঘিরে যদি পলাতক শিশুর বিরুদ্ধে কি শিশু যদি পলায়ন করে তার বিরুদ্ধে কি পৃথক মামলা বা চার্জ গঠন করা যাবে? না স্যার, সেই ক্ষেত্রে শিশুর বিরুদ্ধে পৃথক মামলা বা চার্জ গঠন করার প্রয়োজন নাই। এরপরে স্যার, শিশু আচ্ছা পলাতক হলে কি ওনার অপরাধ হবে? ওনার অপরাধ হবে না স্যার, শিশুর অপরাধ হবে না। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিদিলুর সাথে। প্রথম অন্ত শুনো, প্রথম প্রশ্ন হচ্ছে পলাতক শিশু কারা, সেটা বলে দিল। পলাতক শিশু যদি কোথা থেকে, মানে কার তত্ত্বাবধান থেকে পলায়ন করলো, শিশুটা যে পলায়ন করলো কোথা থেকে, প্রত্যয়িত প্রতিষ্ঠান থেকে, আদালত থেকে, নাকি তত্ত্বাবধান থেকে? উত্তর হচ্ছে যে পলাতক শিশু যার যার তত্ত্বাবধানে ছিল, শিশু জামিনে যার যাদের তত্ত্বাবধান ছিল সেখান থেকে যদি পলায়ন করে। এখন এই শিশু যদি পলায়ন করলে তাকে বিনা পণে গ্রেপ্তার করবে, এটা মূল বিষয়। এই আইনের মূল বিষয় হচ্ছে শিশু যদি পলায়ন করলে তাকে বিনা পণে গ্রেপ্তার করতে পারবে, এটা হলো মূল তথ্য। এখন কথা হচ্ছে পুলিশ যদি সে যদি আগের মামলায় তো সে এমনি জড়িত, সে তো দোষী সাব্যস্ত বা তাকে অভিযুক্ত করা হয়েছে, তাই না? তাকে তার বিরুদ্ধে দোষী সাব্যস্তকরণ করে দোষীপত্র দাখিল করা হয়েছে। এখন কথা হচ্ছে সে জামিনে আসার পরে যদি সে যদি পলাতক হয় যার তত্ত্বাবধান থেকে, এবং এই এখন কি আলাদা কোনো মামলা করা যাবে কিনা তার বিরুদ্ধে? না। তার সে যে পলাতক হয়েছে তাকে আলাদা নথিভুক্ত না করে তার বিরুদ্ধে পৃথক মামলাও করা যাবে না। না করে কি করবে, কোথায় ব্যান করবে? তাকে যদি বিনা পণে গ্রেপ্তার করার পর তাকে কোথায় ব্যান করতে হবে? তাকে প্রত্যয়িত প্রতিষ্ঠান যেখান থেকে যে ফেরত নেওয়া হয়েছে বা ব্যক্তি নিকট ফেরত দিবে,
আর এই এই তার কি অপরাধটা কি, এই যে সে যে পলাতক হলো এটা কি অপরাধ কিনা, এটাও যদি সে করে থাকে তার এটা অপরাধ বলে গণ্য হবে না। এই আইনের বিধান এইটুকু, আর কিছু না। জাস্ট 69 রাগব, শিশু যদি পলাতক হয় তাকে বিনা পণে গ্রেপ্তার করা যাবে, আর কিছু না। আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলো। সেখানে মূলত বলছে যে হচ্ছে কোথা থেকে পলায়ন করছে শিশুটা, হুম। হয়তো তার কারোর তত্ত্বাবধানে ছিল সেখান থেকে। হুম। আর বিষয় আর একটা বলছে যে এই শিশুকে পলায়ন করছে তাকে গ্রেপ্তার করতে হবে, হুম। গ্রেপ্তার করে যেখানে ছিল শিশু সেখানে নিয়ে আসতে হবে। হুম। আর আলাদা কোনো নথিভুক্ত বা মামলা করা যাবে না। মূল হুম। এখানে এইটাই বুঝাইছে স্যার। এটাই। তিনটা জিনিস আমাদের মনে হয় মাথায় ছিল, যেখান থেকে নিয়ে আসছে সেখানে আবার প্রেরণ করতে হবে, আর তার জন্য আলাদা কোনো মামলা করা যাবে না, যাতে ওখানে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, এটা মূল মোটামুটি সামারি হয়ে গেল। এখন আমরা আসি, এটা হচ্ছে এই যে 70 থেকে মোটামুটি 80 হয়ে গেছে, এগুলো হচ্ছে আমরা অন্তদের আলাদা আলোচনা করবো, সমস্যা নাই। মানে এটা এটা একটু দেখেন 82, ওইটা হচ্ছে শিশু পলায়ন করলে। এখন শিশু যদি শিশু পলায়নে কেউ সহায়তা করে, এখন মনোযোগ দেন। 82, 69-এ বললেন শিশু যদি পলাতক হয় কি করণীয়, আর শিশুকে যদি পলায়ন করতে সহায়তা করে কারা করবে। প্রথম প্রশ্ন, শিশু পলায়নের সহায়তা কারা করবে, কোথা থেকে করবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রথম জি প্রশ্নে স্যার। পলায়নের সহায়তা কারা করবে, তার বোঝা যাচ্ছে প্রত্যয়িত প্রতিষ্ঠান, নিরাপদ স্থান, বিকল্প পন্থা দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে, ওই যে তত্ত্বাবধান যারা ছিল, কোনো প্রতিষ্ঠানে থাকতে পারে, হুম। কোনো শিশু উন্নয়ন কেন্দ্র থাকতে পারে, ওখান থেকে পলাতক হতে পারে, ওখান থেকে পলায়ন করলে ওখানে ফেরত পাঠাবে। কোনো পিতামাতার অভিভাবক থাকলে ওখানে ফেরত পাঠাবে, যদি থাকে তাদের কাছে ফেরত পাঠাবে। তো এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি জ্ঞাত সারে, মানে ওই যে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যয়িত বা প্রতিষ্ঠান, নিরাপদ স্থান, বিকল্প পন্থার দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে, ওই শিশুকে যদি পলায়ন করে সহায়তা করে বা প্রলুব্ধ করে, বা পলায়ন করার পর কোনো ব্যক্তি আশ্রয় দিল, লুকায় রাখলো, পুনরায় ওই ব্যক্তির প্রত্যাবর্তন করতে বাধা প্রদান করিলে, মানে যে স্থানে যেখান থেকে পলাইছে সেখান থেকে যদি আবার ওখানে ফেরত পাঠায়, আপনি বাধা দিচ্ছেন না আর যাই যদি দিব না, তাহলে এটা একটা অপরাধ। এক কথায় শেষ। প্রশ্ন হচ্ছে শিশুকে পলায়ন সহায়তা করবে কারা এবং কোথা থেকে পলায়ন করবে, এই মোটামুটি প্রশ্ন। তাহলে যদি এই সাজানো দরকার নেই, ধারাটা আমার মনে লাগে 50,000, 1 বছর কারাদণ্ড, 50,000, এটা একটা দরকার নেই। তাহলে আমরা 82 পেলাম, শিশুকে পলায়নের সহায়তা দণ্ড। অন্তু বলো। অন্তু কোথায়? শিশুকে পলায়নের সহায়তার দণ্ড কত? তার দণ্ডটা বলতাম। হ্যাঁ হ্যাঁ, এটা দণ্ডটা কি, মানে শিশু পলায়নের সহায়তার দণ্ড বলতে কি বুঝো? স্যার শিশু প্রথম প্রথমে হচ্ছে শিশু কোথা থেকে পালিয়েছে, হুম। কার তত্ত্বাবধান থেকে, আর পলায়ন করার পর এর দণ্ডটা স্যার। এইটা প্রশ্ন যে পলায়নের সহায়তা প্রথমে কোথা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে পলাইছে, এটা একটা বিষয়। আর একটা হলো সহায়তা কারা করছে, সহায়তা ওই কোন প্রতিষ্ঠান যারা দায়িত্ব করতে বলছে, দায়িত্বে ছিল তারাই সহায়তা করছে। এখন পলায়নের পর কারা যারা আশ্রয় দিল বা বাধা প্রদান করলো, এই তিনটা জিনিস মনে রেখেছিল। কোথা থেকে, এটা হলো প্রতিষ্ঠান থেকে, তো ওখানে সাহায্য করছে এরা। এরপর হচ্ছে যারা দিছে, আবার এরা ওদেরও কেউ বা অন্য কেউ হয়তো বা তাদের আশ্রয় দিচ্ছে, যে লুকায় রাখছে, পুনরায় যেখান থেকে প্রত্যাবর্তন করছে সেখানে বাধা দিতেছে যে এদেরকে দিবে না, ফেরত প্রদান দিবে না। এই মূলত এটা শিশুকে যদি পলায়ত সহায়তা বোঝা যায় থাকলে সহায়তা কারা কারা করবে। এমনি নর্মাল জাস্ট ধারাটা যদি মনে থাকে আপনাদের, যে 82 ধারায় বলছে শিশুকে পলায় সহায়তা, তাহলে মোটামুটি আমার আশা করি যে এটা হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? জি এই স্যার। রাজু কই, রাজু কই, রাজু কই গেল? বিকল্প পরিচয় যেগুলো দরকার নেই এগুলো। স্যার আসি স্যার, আসি স্যার। এই যে আরেকটা জিনিস দেখেন, এটা এখন বর্তমান চলে যে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা, এগুলো আসবে না, এগুলো যায় না। যে প্রাতিষ্ঠানিক পরিচর্যা গুলো কোনগুলো, ছোট ছোট শিশু পরিবার, ছোট নিবাস, দুস্থ শিশুদের পুনর্বাসন কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, এগুলো ওই যে উন্নয়ন কেন্দ্র যন্ত্র, এগুলো দরকার নেই। স্যার সুবিধা বঞ্চিত শিশু কি 84 স্যার? 84 না না, ধারা? 89, 89। 89 গতকাল পড়ছিলে যে ইয়ে বলেন, সুবিধাবঞ্চিত শিশু, জিলু ভাই বলেন তো, এই সুবিধাবঞ্চিত শিশু কারা, কালকে আমরা বলছিলাম। হুম। আর সুবিধা বঞ্চিত শিশু বলতে বোঝায় হচ্ছে স্যার যারা ওই যে পথ শিশু, যেগুলো বস্তিতে বসবাস করে, তারপরে আপনার হিজড়া, তারপরে বেদে পরিবার, তারপরে যাদের পিতামাতা
একজন বা উভয় মারা গেছে, তারপরে আসসালামু আলাইকুম ভাই। ক্লাস নিচ্ছি সকালে, জি। হুম, শেষ করেন। এই যে সুবিধা বঞ্চিত শিশু একটা যে বিষয়গুলো আছে, যেখানে ক খ গ তে ধপত্র লিখছে, তো তো এরপর এখানে যেগুলো আছে মোটামুটি আপনার এক দুই বা রোমান সংখ্যায় আপনার লিখবেন যে সুবিধাবঞ্চিত শিশু কার। লিখবেন যে 2013 আইনের যে 89 ধারার মোতাবেক শিশু নিম্ন উপস্থাপন করা গেল। যে প্রথম হচ্ছে যে শিশুর পিতামাতা মারা গেছে, বা উভয়ের বা একজনে মারা গেছে, বা আইনানুগ তাদের অভিভাবক অভিভাবক নেই, নির্দিষ্ট তাদের ঘর বাড়ি নাই, আবাসস্থল নাই, ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। তারপর হচ্ছে কারাভোগরত, এটা ইম্পর্টেন্ট লিখবেন, এই পয়েন্ট অবশ্যই দিবেন। কারাভোগরত, কারাভোগরত মাতা পিতার নির্ভরশীল, কারাভোগরত মাতার সহিত কারাগারে অবস্থান। অনেক সময় শিশু পিতা মাও জেল খাটে এবং ওই শিশুও সাথে সাথে জেলখানায় যায়, এরকমও হয়, এরকম বহু দেখা গেছে, এটা খুব বাস্তব। এটা পায়, থানা লেভেলে অনেকে পাবেন। ডিএমপি তে বহু দেখছে যৌন নির্যাতন শিকার, সে কারণ ওদের তো কেউ নাই, শিশুরা কার কাছে রেখেছে, বাবাও জেল খাটতেছে, এনার বাড়িতে কেউ নাই, ওর মাও মাদক ব্যবসা করে, ও জেলখানায়। এখন এই বাচ্চা কে দায়িত্ব নিয়ে, তো ওই সাথে সাথে চলে যায়। শুধু ওই শিশু নাই, মোটামুটি 12 13 14 বছর, 13 বছর 12 বছর এরকম বাচ্চা দেখছে। যৌনভিত্তিক সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, নির্যাতিত কোনো অপরাধীর বাসস্থান কর্মস্থলে করা, এটা একটা বিষয়। যৌনভিত্তিক সমাজ বিরোধী যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু, মাদকের সাথে জড়িত, আচরণ সমস্যা, বস্তিতে যেটা আপনারা বললেন, রাস্তাঘাটে বসবাসকারী, এটা বললেন হিজড়া। আর বেদে তো জানেন, হরিজন হচ্ছে ওই যে রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাজ করে, যে হরিজন। এইডস আইভি আক্রান্ত দুই পাঁচ এগুলো। দুই পাঁচ। তো এই যে মোটামুটি 89 এটা আসে, এটা কিন্তু রিটেনের প্রশ্ন। সুবিধাবঞ্চিত শিশু কারা, এটা প্রশ্ন দিছি আপনাদের। অন্তু, স্যার। সাইফুল চলে গেছে না? সাইফুল, অন্ত আছে, সাইফুল। ঠিক আছে, তাহলে শিশুর পরিচর্যা কত হবে? 84, 91 হয়ে গেছে। 91। 85 85 85 স্যার। শিশুর সুবিধাবঞ্চিত শিশু, 89। 89। 89। একটা পরীক্ষা আসে। এখন দেখেন, আমরা এই সরল বিশ্বাসে কৃত কাজকর্ম, এটা কার্যবিধিতে বলা আছে, মানব পাচারে বলা আছে, মানি লন্ডারিং বলা আছে, মাদক আইনে বলা আছে। এই যে একটা সেকশন, সরল বিশ্বাসে কৃত কাজকর্মে রক্ষণ, আপনি এই যে আপনার কাজগুলো করতেছেন শিশুর ক্ষেত্রে, মনোযোগ দেন। যে এই সরল বিশ্বাসে কৃত কাজকর্মের যে রক্ষণ, এই আপনি এই যে কাজটা করতেছেন, এই দায়বদ্ধতাটা থেকে রেহাই আপনি যে একটা কোনো কাজ করছেন যেখানে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো পক্ষ, আপনার পক্ষ যে কাজ করতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে করে তা আপনার বিরুদ্ধে মামলা করতে পারে যে আমি একটা এমনি ব্যক্তি, সে আমার কার্যধারায় কোনো একটা ধারা ক্ষতিগ্রস্ত, বলতে কোনো একটা কার্যধারা, আইনের ধারা বা কোনো অসন্তুষ্টতা। এখন এটা অপরাধ কিনা, একজন তদন্তকারী কর্মকর্তা অথবা প্রবেশন কর্মকর্তা, এখানে সকলকে বোঝানো হয়েছে। এই নিয়ে বলছে 98 ধারায় যে এই কাজের দায়বদ্ধ থেকে রেহাই পাওয়ার জন্য আপনার এই 98 ধারা যথেষ্ট। যেমন আমরা এই 130 পাবো কার্যবিধিতে যায়, ওখানে ওই যে বেআইনি সমাবেশ সে যে কাজগুলো করবেন, 130 কিনা, আচ্ছা, এরকমই সেকশন কার্যবিধির। ওখানে বলছে আপনার যে বেআইনি সমাবেশ, যে ওখানে যে কাউকে মারলেন, কাউকে ক্ষতিগ্রস্ত করলেন, গুলি করলেন, তো এটা তো একটা অপরাধ। কিন্তু ওখানে আইন বলছে যে দায়িত্ব সম্পাদনকালে যারা কার্যক্রমের সাথে ফৌজদারিতে আপনি যে এর এর মানে আপনি শাস্তির আওতায় আনবে কিনা, সেটাও আপনার ফৌজদারিতে কিছু ওদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা সরকারি কর্মচারী উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে গুলি চালানো, সে প্যানেল করে আমরা এগুলো এক্সপ্লেন আমরা জানি। এবং অন্যান্য সেকশনে বলছে, যেমন মাদকে আপনি, মাদকে যেটা বলছে যে একজন বাড়িতে মাদক উদ্ধার করতে গেলেন, ওখানে যায় হেরে দেখা গেছে 1 কেজি 2 কেজি 5 কেজি গাঁজা পেলেন, বা অন্যান্য উদ্ধার উদ্ধার করলেন। সেই কোর্ট থেকে জামিন এসে বললো যে স্যার, আমার ঘরে 5 লক্ষ টাকা ছিল, সে নিয়ে আসছে, এই মামলায় দেখায়নি। এখন সে ডিসি অফিসে যে মামলা করলো, যে এখন এই তার মামলা, এই যে যে অভিযোগটা দিল, এটা গ্রহণযোগ্যতা আছে কিনা, কোনো গ্রহণযোগ্যতা নাই, ডাইরেক্ট বলছে তার অভিযোগ অগ্রহণযোগ্য, তার দাবি অগ্রহণযোগ্য। এটা সম্ভবত 57 59 সম্ভবত, এটা দেখে নিন, এরকমই। তো এরকম সেকশন আছে যে আপনি সরল বিশ্বাসে যাই কিছু করেন সেটা, এরকম কিছু সেকশন আসবে, সেগুলো আমাদের জানা লাগবে যে আপনি এই ডিফেন্স নেবেন কত দ্বারা। এটা ইম্পর্টেন্ট, অনেকে পড়ে না এগুলা, বুঝতে পারছেন? এটা হচ্ছে কত, 98 দ্বারা। রাজু, বুঝতে পারছেন? অন্তু,
এটা একটা আমরা ডিফেন্স আইনে খুব চমৎকার একটা বিষয়, এরকম অন্য আইনে পাবো আমরা। কানেক্টেড সেকশন আমরা পাবো। মোটামুটি এই ছিল, গতকাল এইটুকু আলোচনা করছিলাম। আর দু একটা এর মধ্যে আর কোনো কিছু নাই যেগুলো আছে, এগুলা পরীক্ষা হবে না, কারণ অযথা সময় লস করলে আপনি। আজকে আমরা আবার ওগুলা একটু আলোচনা করব, প্রশ্ন আলোচনা করব, পরে শুক্রবার একটা পরীক্ষা নিয়ে নিবো। পরে আমরা আগামী শনিবার কি আপনারা শিশু আইন পড়তে যাচ্ছেন নাকি? শিশু আইনটা শেষ করে দেই, যেহেতু শিশু সংক্রান্ত সব পড়তেছেন। আমার মনে হয় ভালো হবে। শোনা যায় না আগামী যে? শুক্রবার শিশু শিশু না আইন তো এটা চলছেই স্যার। না না শিশু না, নারী শিশু। নারী শিশু করা যায় স্যার, নারী শিশু ভালো হয়, ইনফর্টিং। মানে মানে আপনার হচ্ছে শিশু সংক্রান্ত যেদিকে পারিবারিক সহিংসতা বললেন, শিশু এই যে এই শিশু আইন দেখলেন, এখন কানেক্টেড ভালো হবে আর কি, আপনাদের মনে থাকবে ভালো। মানে স্যার এই যে নারী ও শিশু, তারপরে শিশু আইন, পারিবারিক সহিংসতা আইন, আর হচ্ছে যৌতুক আইন, হুম। বাল্য বিবাহ নিরোধ আইন, আর হচ্ছে যৌতুক আইন, বাল্য এগুলো বিবাহ একটা নিরোধ সমগোত্রীয় আইন। বাল্য বিবাহ নিরোধ আইন থেকে আলাদা প্রশ্ন হয় একটা, ওই মানে তো ওখান থেকে একটা আলাদা প্রশ্ন হয়। যৌতুক বাল্য থেকে একটা আসবে। আর শিশু আইন, নারী শিশু, এটা আলাদা প্রশ্ন করে। প্রশ্ন কিন্তু আলাদা আলাদাই হয়, পারিবারিক শিশু আইন থেকে এটাও আলাদা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সব মিলে দুটা প্রশ্ন থাকে। আর একটা প্রশ্ন থাকবেই, এই পারিবারিক বাল্য বিবাহ, তারপর যে শিশু আইন, এই একটা প্রশ্ন কনফার্ম, একটা প্রশ্ন। এগুলো তো ওই যে সমগোত্রীয় আইন স্যার, একসাথে পড়লে ভালো হবে। হম। তাহলে আমরা, অন্তু, অন্তু কি আছো? স্যার আচ্ছা স্যার। পড়া থেকে যা পড়ছি ওখান থেকে আর পড়ার দরকার নেই। 54 থেকে 52 থেকে যা পড়ছি ওগুলা পড়ার ইম্পর্টেন্ট না, ওগুলা ওমিট করে দিবো, ওগুলা দরকার নাই, কারণ ওগুলা আসবেও না। যেগুলা আসবে এগুলোর আচ্ছা মতো স্যার, আমি করে ফেলছি। হ্যাঁ। আমাদের তো স্যার কার্যবিধি, দ্বন্দ্ববিধি, আর হচ্ছে